আসলে প্রতিদিন তার নিজস্বতা নিয়ে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে, বইমেলায় পাঠক আসছেন, প্রকাশক আসছেন। শুরু থেকে যেটি আমাদের অনুযোগ ছিল যে আমরা একেবারেই লেখক পাচ্ছিলাম না, বাট কিন্তু এখন কিন্তু লেখক আসতে শুরু করেছে বইমেলায়, এবং আমরা দেখেছি যে দ্বিতীয় সপ্তাহ থেকেই কিন্তু লেখকরা আসছেন বইমেলায়, এবং তারা তাদের পাঠকদের অটোগ্রাফ দিচ্ছেন, যেটি প্রিয় পাঠকদের। না শুভ্র, এটা খুবই একটা ভুল কথা হয়ে গেল। পাঠক কখনো প্রিয়, সব লেখকের জন্য তার সব পাঠকই প্রিয়, পাঠকের জন্য তার প্রিয় লেখক হয়। হ্যাঁ, তার মানে লেখক হচ্ছে আসলে তার পাঠক সবাই তার প্রিয়, এবং তিনি আসলে তার পাঠকদেরকে যাদেরকে তিনি কাছে পান পাঠকের প্রিয় লেখক হয়, এবং তারা পাঠকদেরকে ভালোবেসে অটোগ্রাফ দেন। ফটোগ্রাফ তো তুলে নিই। আমরা এখন অন্যধারা প্রকাশনীর সামনে আছি, আমি এখানে বেশ ভিড় দেখতে পাচ্ছি, এবং অন্যধারা তুমি কি ভিড় ঠেলে দেখতে পাচ্ছ লেখককে? আমি এখনও দেখতে পাইনি, এবং অন্যধারা প্রকাশনীতে কেন ভিড় হয় জানো শুভ্র, সেটি জানতেই আমি যাব। যে আসলে অন্যধারা প্রকাশনীতে নির্দিষ্ট কিছু সময় ভিড় হয়, যখন অন্যধারা প্রকাশনীতে সাদাত হোসেন আসেন তখন এই ধরনের একটি লাইন দেখা যায়, ভিড় থাকে, এবং এটি আমার কাছে বইমেলার সবচেয়ে সুন্দর দৃশ্য মনে হয়, যে লেখক অটোগ্রাফ দিচ্ছেন এবং পাঠকের এই যে দীর্ঘ সারি, সেটি আসলে এই যে নানা হতাশার মধ্যেও কিন্তু আমাদেরকে আনন্দ দেয়। আচ্ছা, আমরা একটু ভেতরে যাওয়ার চেষ্টা করি, কারণ এখানে তো আসলে পাঠকরা অটোগ্রাফ নিচ্ছেন। আমরা একটু ভেতরের দিকে যাব, একটু আমরা জানি যে আপনারা আসলে লেখকের জন্য অপেক্ষা করছেন, আমরা একটু যেতে চাই। আমার তো আসলে ক্ষুদে লেখককে বেশি ভালো লাগছে। এবং সে কি ময়ূরকণ্ঠী কলম দিয়ে লিখছে? হ্যাঁ, লিখছে তো। ও তো বাবার সঙ্গে বইমেলা আসতে চায়, এই জন্য নিয়ে আসছিলাম আর কি। আচ্ছা, আমি মানে তার কিন্তু একটা অটোগ্রাফ নিয়ে আমি এবারে যেতে চাই। কেমন লাগছে বাবার সাথে বইমেলায়? ভালো। ভালো লাগছে। আচ্ছা, তুমি কি অটোগ্রাফ দিবে আমাকে একটা? আচ্ছা। আচ্ছা, আমি ওর থেকে তো অটোগ্রাফ। কিন্তু এই যে দেখেন, এবার বইয়ে আমার ছবিটাকে তুলেছে। তার তোলা? ও, তাহলে তো আমি অটোগ্রাফ ফটোগ্রাফ দুটাই নিব নোরার কাছ থেকে। সাদেক ভাই, আমি জানি আপনি অনেক ব্যস্ত, এবং আপনি অবশ্যই মানে পাঠকদের দীর্ঘ সারি, তার মধ্যে থেকে আপনার একটু সময় নিতে চাই। আসলে মানুষ ঠিক কেন প্রেমে পড়ে? এটা হচ্ছে, এই বইটা পড়তে হবে, নীলকণ্ঠী পড়তে হবে, মানুষ ঠিক কেন প্রেমে পড়ে। এবং এখানে আমি লিখছি যে এখানে খুব ইন্টারেস্টিং একটা কথা লেখা আছে যে মানুষ ঠিক কেন প্রেমে পড়ে পৃথিবীতে সম্ভবত এই প্রশ্নের উত্তরই সবচেয়ে বেশি খুঁজেছে মানুষ, কিন্তু এর স্বতঃসিদ্ধ কোনো সূত্র তারা এখন আবিষ্কার করতে পারেনি। পাখি উড়তে পারলেও মানুষ কেন পারে না, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তারা আবিষ্কার করে ফেলেছে অ্যারোপ্লেন। পৃথিবীর সকল প্লেন ওই এক সূত্র মেনেই আকাশে ওড়ে। মাছের মতো পানির তলায় ডুবে থাকতে পারবে না কেন ভেবে মানুষ তৈরি করে ফেলেছে সাবমেরিন। জগতের সকল সাবমেরিন ওই একই সূত্র ধরে জলের তলায় ভেসে বেড়ায়। গাছ থেকে খসে পড়া আপেল কেন ওপরে উড়ে না গিয়ে টুপ করে পড়লো নিচে বসে থাকা নিউটনের মাথায়? সেই প্রশ্ন কিংবা জিজ্ঞাসা থেকেই তিনি আবিষ্কার করে ফেললেন মাধ্যাকর্ষণ শক্তি। কিন্তু এত কিছু আবিষ্কার করে ফেললো মানুষ, কিন্তু মানুষ এখন আবিষ্কার করতে পারেনি যে মানুষ কেন প্রেমে পড়ে। সেখানেই আমার প্রশ্নটা ছিল। তার মানে কি আসলে নীলকণ্ঠী পড়লে কি সেই প্রশ্নের উত্তরটা পাওয়া যাবে? মানে এখানে নীলকণ্ঠীতে আসলে যেই চরিত্রগুলো আছে তারা প্রত্যেকের পার্সপেক্টিভ থেকে ব্যাপারটাকে হয়তো প্রকাশ করার চেষ্টা করেছে কিংবা অনুভব করার চেষ্টা করেছে। আবারও বলছি, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ, কিন্তু এটা ইউনিভার্সাল পার্সপেক্টিভ আসলে এখানে নাই। মানে সেখানে কিন্তু সব জায়গাতে প্রেমের বিচরণ সব জায়গাতে উঠে এসেছে একেবারেই। আমি একটু উপন্যাসটা সম্পর্কে একটু জানতে চাইবো। উপন্যাসটা একদমই কন্টেম্পোরারি, সবচেয়ে আমাদের এই সময়ের কমন প্রবলেম। উপন্যাসটিকে আমি একটু এইভাবে লেখার চেষ্টা করেছি, এখানে শুরুটাই হয় যে একটা মেয়ের ডিভোর্স হয়ে যাচ্ছে, যেটা আমাদের এই সময় প্রচণ্ড একটা মানে খুবই ঘন ঘটা আর কি। তো এখন আমি দেখানোর চেষ্টা করেছি যে একটা অধ্যায়েই যে এই ছেলেটা এবং মেয়েটা যখন প্রথম পরিচয় হয় তারা পরস্পরের যে প্রেমে পড়ে এবং তারা লুকিয়ে বিয়ে করে, কিন্তু মানে এবং তাদের বিয়ে করার আগে তাদের অনেক ধরনের অবস্ট্যাকল ছিল, অনেক ধরনের মানে অনুভূতির মানে থাকে না যে লুকিয়ে মানুষ কখন বিয়ে করে, যখন কেউ মানবে না তখন, এবং কতটা ডিসপারেট হলে সেটা করে। তারা যে বিয়েটা করছে যে প্রচণ্ড ভালোবাসা থেকে, ঠিক সেই ভালোবাসাটা কীভাবে এতটা ভয়ঙ্কর একটা সম্পর্কে পরিণত হয় যে তারা কিন্তু লুকিয়ে বিয়ে করে ফেলে। এইটা আমি দেখানোর চেষ্টা করেছি যে একই অধ্যায়ে একটা অংশ থাকছে হচ্ছে যে তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে, যে টক্সিসিটি, যে পরিমাণ একজন একজনকে টলারেট করতে পারছে না, চারদিকে সামাজিক একটা মানুষজন কী বলছে, কীভাবে জাজ করছে। আবার একই সঙ্গে ঠিক আপনি পরের জায়গাটাই পড়তে পারছেন ওই প্রবল ভালোবাসার অনুভূতি, মানে কন্ট্রাস্ট। তারপরে যেটা হয় যে একটা ডিভোর্স হওয়ার পর একটা মেয়েকে কীভাবে সমাজ ট্রিট করে, তাকে কীভাবে আপনার তার দিকে আঙুল তোলে, আবার একটা ছেলের যে রিয়েলিটি সেই রিয়েলিটিটাকে কীভাবে বোঝে। আমি দেখানোর চেষ্টা করছি যে আমরা আসলে বাইরে থেকে মানুষকে যেভাবে জাজ করি
অহরহ আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন কারো ডিভোর্স হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তাকে আমরা নানাভাবে জাজ করার চেষ্টা করি, কিন্তু সেই জাজমেন্টটা আসলে কখনোই সঠিক জাজমেন্ট হয়ে উঠতে পারে না। কারণ আমরা তো অনেকটা কারো বাসায় গেলে আমরা কিন্তু ড্রয়িং রুমে গিয়ে বসি, সেখানে একটা পলিশ চেহারা দেখতে পাই, এবং আমরা পুরোটা জানি না, তার আমরা কিন্তু তার বেডরুমের ঘটনা কিন্তু আমরা কখনো জানতে পারি না, সুতরাং জাজ করাটা ঠিক না। এবং সাদাত ভাই তার মানে এটা একেবারেই সমসাময়িক বিষয় নিয়ে একটু বইয়ের গল্প থেকে, আমি জানি সবাই আপনার জন্য অপেক্ষা করে আছে, একটু বইমেলার গল্পে ফিরবো। আমরা লেখকদেরকে পাচ্ছি না এবারে বইমেলায়, এবং আপনিও একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও অনেক লেখকেরই যে এবারে বইমেলাটা আসলে অন্য সময় বা আরও অনেক বিভিন্ন বিষয় মিলিয়ে লেখকের সংখ্যাটা, প্রকাশকরাও বলছেন লেখক আসছেন না, কিন্তু পাঠক কিন্তু আপনাদেরকে, যারা প্রকৃত পাঠক তারা কিন্তু আসছেন বা অপেক্ষায় আছেন, সেই দিক থেকে কি বলবেন? আচ্ছা, প্রথমত হচ্ছে আমার তো পা ভাঙা, সো এটা একটা ব্যাপার ছিল। আরেকটা ব্যাপার ছিল যে আমি আসলে এটার কারণে লিখতেও পারছিলাম না, সো লেখাটা শেষ করার একটা তাড়না ছিল। সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে বইমেলাটা খুবই নিষ্প্রাণ যাচ্ছে, তখন আমি নিজে থেকেও একটা তাগিদ অনুভব করছিলাম যে আমি গেলে হয়তো একটু ক্রাউড তৈরি হবে, এবং দেখছিলাম যে পাঠকরা প্রচুর মেসেজ পাঠাচ্ছে যে আপনি যেদিন যাবেন সেদিন আসবো। এই তো শাড়িতেই বোঝা সেই যাচ্ছে। জায়গা থেকে আমি তারপরে আবার বইটা যেহেতু আজকে আসবে, আমি আজকে এলাম, তো এসে তো মনে হচ্ছে যে ওকে আই গট দ্যাট মানে ভাইব আর কি, যে অনেক পাঠক এসেছে। আপনার পাঠকরা কিন্তু সবাই এসেছে। সাদাত ভাই একদম সবশেষ প্রশ্ন, সবসময় আমিই বলি আপনাকে এবং আমরা গণমাধ্যম কর্মী যারা আছি যে আপনি একটি নির্দিষ্ট বয়সের জন্য লিখেন, সেই বয়সটাকে একটু বাড়লো এবার? এটা আমার কাছে ওই দিন আমাকে আপনার কেউ একজন আমি বলি মাহিদুল হক মাহি, আমাদের খুব বিখ্যাত আবৃত্তিকার, তো মাহি ভাই হচ্ছে আমাকে ফোন করেছেন, মাহিদুল ইসলাম ভাই। তো ভাইয়া বললেন এটা যে তোমার কবিতা কিন্তু আমার এখানে যারা হচ্ছে আবৃত্তি করেন তাদের বেশিরভাগই তোমার কবিতা আবৃত্তি করতে চান, এবং শিমুল মুস্তফা যিনি আছেন উনিও এটা বললেন যে এরকম, তারপরে দেশের বাইরে থেকে। তো উনি বললেন যে তোমার পাঠক কারা জানো? আমি বললাম যে কারা? বললো যে 40+। আমি তো পুরো অবাক হয়ে গেলাম। আমি বললাম যে সবাই আমাকে আরও এই ব্লেম করে যে আমার পাঠক হচ্ছে খুব টিনেজার। বললো যে না না, আমার এখানে তো যারা আছে তারা সবাই হচ্ছে 40+, 50, 60, 70 এরকম। তো তখন আমার কাছে মনে হলো যে আসলে যে যেভাবে যে জিনিসটা দেখতে চায়, এই যে পার্সপেক্টিভ, সে আসলে ব্যাপারটা সেভাবেই দেখতে পায়। হ্যাঁ, এখন কেউ যদি দেখতে চায় যে আমি শুধু দেখবো যে সাদ হোসেনের লেখা খুব অল্প বয়সী ছেলেমেয়েরা পড়ে, সে হয়তো ওইভাবেই দেখতে পায়। আমি আমি আমার কাছে মনে হয় আমার লেখা এখন, আমার গত 3-4 বছর অভিজ্ঞতা, যে প্রথম দিকে হয়তো অল্প বয়সী ছেলেমেয়েরাই পড়তো, কিন্তু গত 10 বছরে এসে অল্প বয়সী ছেলেমেয়েরা কিন্তু বড় হয়েছে। হ্যাঁ, এবং তাদের পরবর্তী কারণে কিন্তু আমি বলেছি বয়সটা একটু বাড়লো কিনা। দুইটাই হয়েছে। এটা আমার জন্য একটা ভালো ব্যাপার হয়েছে যে আমি পরের জেনারেশনটাও ধরতে পেরেছি। মানে জেনারেশনের পরে যে আরেকটা জেনারেশন ধরতে পারে একজন লেখকের জন্য অনেক, এই সময়ের বাস্তবতায় খুবই কঠিন একটা কাজ। আপনি আমার লেখালেখির খুব প্রথম থেকেই আপনি আমার সঙ্গে আপনার পরিচয় আছে, আপনি আমার লেখালেখি বা প্রকাশনায় আসলে এটা কভার করেন। সো আপনার মনে হয় না যে এই সময়ে এসে এক যুগেরও বেশি সময় ধরে পাঠককে একইভাবে ধরে রাখা কিন্তু খুবই অসম্ভব একটা ব্যাপার। এখন 12 বছর আগে যেই মেয়েটার বয়স হয়তো 15 বছর ছিল, সেই মেয়েটার এখন 15 বছর একটা বাচ্চার হয়তো মা হয়ে, মানে একটা বাচ্চার হয়তো মা হয়ে গেছে। তো তার লেখা পড়া দেখে বা সেই মাটা হয়তো গল্প করছে, সেটি দেখে তার ছেলেমেয়েরাও সেই বইটা পড়ছে। সো আমার কাছে মনে হয় যে এখন আমার পাঠকটা আসলে এভাবে যেহেতু একাধিক জেনারেশনের কাছে পৌঁছে গেছে, সো এখন আর ওই বয়সের ওই ইয়াটা নাই, লিমিটেশনটা নেই। আমি বলবো যে আপনার উপন্যাসের মতোই, যেমন আপনার বই নীলকণ্ঠী হলো, আপনি আমি দুজনেই সবুজ পড়ে আছি এবং আপনার জন্য এই যে পাঠকের দীর্ঘ সারি, যেটা আপনি বললেন যে পাঠককে আমি 12 বছর ধরে আমি আপনাকে চিনি এবং এভাবে ধরে রাখা, সেটি সত্যিই বইমেলা, বইয়ের প্রতি কিন্তু আমরা বলবো না যে সবাই মুঠোফোনে বন্দি, বইয়ের প্রতি আমাদের এই প্রত্যাশা। সময়ের বাস্তবতায় কিন্তু এটা আসলেই একটা কঠিন ব্যাপার, তাই না? যখন চারপাশে অনেক অপশন, মোবাইল ফোন, ফেসবুক, রিলস। এবং এখন দেখেন রমজান মাস, সাজেদের কাছে ছোট্ট করে আমার একটা প্রশ্ন, যে এই যে আপনি আসলে দেখা যায় যে মেলাতে ভিড় জমে যায়, এই অন্যান্য এই সময়ে তরুণ লেখকদের জন্য আপনার কি কোনো বার্তা থাকবে? তারা কেন আসলে বইয়ের দোকানে এত ভিড় বাড়ছে না, পাঠকরা এত সমাগম করছে না? আমি একটা সত্যি কঠিন একটা কথা বলতে চাই, যে এই সময় এসে আমার কাছে মনে হয়েছে যে লেখকদের মধ্যে এক ধরনের সোশ্যাল মিডিয়া পপুলারিটি গেইন করার একটা টেন্ডেন্সি কাজ করে। আমি সেটাকে খারাপভাবে দেখছি না, আমি বইয়ের যে কোনো ধরনের প্রমোশনকে আমি পজিটিভলি দেখছি। এখন ব্যাপারটা হচ্ছে যে অনেকেই মনে করেন যে তারা এমন কিছু খুবই ক্রিস্পি লেখা লিখবেন যেগুলো হচ্ছে পাঠকরা তাৎক্ষণিকভাবে হয়তো রিলস করবে বা পড়বে, কিন্তু এটা কিন্তু হয় কি যে লেখালেখি কিন্তু আপনার একটা T20 ক্রিকেট ম্যাচ না, এটা একটা ম্যারাথন বা এটা একটা মানে টেস্ট ম্যাচ। সো আপনাকে পাঠককে দীর্ঘ পরিসরে আপনার লেখার সঙ্গে একদমই কানেক্টেড করে রাখতে হলে আপনাকে প্রচুর পড়তে হবে, প্রচুর পড়তে হবে। আপনি না পড়ে যদি আপনি লেখালেখি শুরু করেন তাহলে কিন্তু আপনি পাঠককে দীর্ঘমেয়াদে ধরে রাখতে পারবেন না। সো এটা আমি বলবো যারা নতুন লেখালেখি করছে তাদেরকে পড়তে হবে, প্রচুর পড়তে হবে, এর কোনো বিকল্প পড়ার নেই। কোনো বিকল্প এর কোনো বিকল্প নেই। অসংখ্য ধন্যবাদ। আমি মানে নোরার একটা পড়ে লিখতে অটোগ্রাফ হবে। এবং ফটোগ্রাফ নেওয়ার জন্য আমি আসবো, তবে আমি অনেক ধন্যবাদ আপনাকে।
পাঠকরা আসলে অপেক্ষা করেছিল সাদাত হোসেনের জন্য, শুভ্র। এবং এই যে আমরা এত হতাশার কথা বলছিলাম না শুরু থেকে, যে আসলে বইমেলা জমে ওঠেনি, তেমন লোক হয়নি, কিন্তু আসলে লেখকরা এলে পাঠকরা আসবেই। এবং পাঠকদের এই আগ্রহের জায়গাটা দেখো, কেউ কিন্তু বিরক্ত না। একেবারেই না, হ্যাঁ, এবং এত তারা দীর্ঘ আসলে সারি। অধীর আগ্রহে অপেক্ষা করছে এত কিছুর পরেও, এবং সেই প্রিয় লেখকের সাথে একটি ফটোগ্রাফ কিংবা একটি অটোগ্রাফের জন্য এবং নতুন বইটি সংগ্রহ করা। নতুন বইটি সংগ্রহ করা, এবং সব কিছু মিলিয়ে কিন্তু আসলে বইমেলা ধীরে ধীরে কিছুটা হলেও জমে উঠতে শুরু করবে যদি শুধুমাত্র লেখকরা আসে। এবং সেই প্রত্যাশা আমাদেরও থাকবে যে লেখক, প্রকাশক এবং পাঠকদের নিয়েই তো এই বইমেলা, এবং সেই বইমেলা জমে উঠুক, বইয়ের সাথে থাকুক মানুষ। এবং সাদাত হোসেন যেটি বলছিলেন যে পড়তে হবে, পড়ার আসলে কোনো বিকল্প নেই। আজকের মতো বিদায়। থাকুন আমাদের সাথে।